বাংলায় 1137 সালে জন্মগ্রহণ করেন আর দেহ রাখেন 1297। শিয়ালদা স্টেশন থেকে মাত্র 37 কিলোমিটার দূরে অবস্থিত চাকলা লোকনাথ বাবার জন্মস্থান। কিভাবে আসবেন? শিয়ালদা থেকে আপনাকে গুমা স্টেশনে নামতে হবে। গুমা স্টেশন থেকে টোটো বা অটো করে যেতে হবে আপনাকে চাকলা মন্দিরে, অথবা যশোর রুট ধরে আপনি চাকলা মন্দিরে যেতে পারেন। বেড়াচাপা স্টপেজে নেমে আপনি ওখান থেকে অনেক অটো পেয়ে যাবেন মন্দিরে যাওয়ার জন্য। চাকলা লোকনাথ বাবার মন্দিরে এটাই হচ্ছে মূল গেট। মূল গেট থেকে ঢুকলেই আপনি কুপন কাটা অর্থাৎ ভোগের ঘর পেয়ে যাবেন। এখানে আপনি দুপুরের ভোগের কুপন পেয়ে যাবেন। কুপনের তালিকা দেওয়া আছে। এছাড়াও বিভিন্ন পুজোর দক্ষিণার তালিকাও এখানে দেওয়া আছে। আপনি যদি নিজস্ব গাড়ি নিয়ে আসেন তাহলে মন্দিরের ঠিক সামনেই পার্কিংয়ের সুবিধা পেয়ে যাবেন। মন্দিরের গেটের ঠিক পাশে আপনি জুতো রাখার ঘর পেয়ে যাবেন। এটি হচ্ছে মূল মন্দিরের প্রবেশ পথ। চলুন এবার মূল মন্দিরে প্রবেশ করা যাক। পুজো দেওয়ার জন্য বাইরেই আপনি মালা এবং প্রসাদ পেয়ে যাবেন। বিভিন্ন দামে আপনি এখানে মালা ও প্রসাদ কিনতে পারেন। এছাড়া ভিতরে ঢুকে দেখবেন আপনি বিশাল বড় মাঠ। এখানে কিন্তু জন্মাষ্টমীর সময় বিভিন্ন অনুষ্ঠান করা হয়। মূল মন্দিরের ঠিক উপরে আপনি ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরের মূর্তি দেখতে পারবেন। এছাড়াও মন্দিরের ভিতরে কিন্তু খুব সুন্দরভাবে সাজানো হয়েছে। মন্দিরের প্রবেশপথেই আপনি ষাঁড়ের মূর্তি দেখতে পাবেন। চাকলা মন্দিরে যা গুরুত্বপূর্ণ উৎসব হচ্ছে জন্মাষ্টমী উৎসব, তিরোধান উৎসব, 3 দিনের মাঙ্গলিক উৎসব ও মঙ্গলদ্বীপ, কার্তিক ব্রত, মাঙ্গলিক যোগ প্রতি মাসে কৃষ্ণপক্ষে, এছাড়াও পাদুকা উৎসব। খড়ের চাল দেওয়া যে মন্দিরটি এখানে আছে এটি হচ্ছে মূল মন্দির। মন্দির খোলার সময় সকাল 6:30, বাল্যভোগের সময় সকাল 8:30, রাজভোগ ও ভোগ আরতির সময় দুপুর 12:30, সন্ধ্যা আরতির সময় সন্ধ্যা 6টায় এবং রাত্রি 10টার সময় মন্দির বন্ধ হয়। এটি হচ্ছে লোকনাথ বাবার মূল মূর্তি। 1730 সালে জন্মাষ্টমীতে ভগবান শ্রীকৃষ্ণের জন্মদিন বাবা লোকনাথের জন্মগ্রহণ হয়। তার বাবা ছিলেন রামনারায়ণ ঘোষাল এবং মাতা ছিলেন কমলা দেবী। তিনি ছিলেন তাদের চতুর্থ সন্তান। এখানে কিন্তু পুজো গ্রহণ করা হয়। আপনার নাম? স্বদেশ ভট্টাচার্য। আপনি চাকলা মন্দির পুরোহিত? হ্যাঁ, আমি চাকলা মন্দির। মন্দির খোলার সময় কখন? মন্দির খোলা হয় সকাল 6:30। আর সকালে কি আরতি হয়? সকালে কোনো আরতি হয় না। আচ্ছা, সকালে ভোগ কখন দেওয়া হয়? সকালে কোনো ভোগ যায় না। সকালে বাবার যে পুজোটা হয় সে পুজোর টাইমটা হচ্ছে 8:30। আচ্ছা তখন মিশ্রি, ছানা আর ফল দিয়ে বাবার পুজো হয়। আচ্ছা। আর দুপুরে কি মন্দির বন্ধ হয়? দুপুরে কোনো সময় মন্দির বন্ধ হয়। মন্দির সেই সকাল 6:30টায় মন্দির খোলা হয় আর রাত 8টায় মন্দির বন্ধ হয়।
এর ভিতরে কোনো সময় মন্দির বন্ধ হয় না। একমাত্র যখন ভোগটা নিবেদন করা হয় সেই সময় 5 মিনিট মন্দিরটা বন্ধ করা হয় ভোগটা নিবেদন করার জন্য। আর 12:30টায় পুজোটা আরম্ভ হয়, 1টা 10-এ পুষ্পাঞ্জলি হয়, 1টা 20-তে আরতি হয়। এইভাবে 1:30টায় পুজোর কাজ শেষ হয়, তারপরে ভক্তদের ভোগ খাওয়ানো আরম্ভ হয়। আর সন্ধ্যা হতে করার সময় সন্ধ্যা আরতি এখন 6:30, কারণ এক এক সিজনে এক এক টাইম হয় তো। সন্ধ্যা আরতির টাইমটা কোনো নির্দিষ্ট থাকে না। কখনো বেলা ছোট হয় তখন এগিয়ে আসে, যখন বেলা বড় হয় তখন পিছিয়ে যায় টাইমটা। আচ্ছা, বেলা ছোট হলে কখন হয় সেটা? সেটা 5টাতে চলে আসে, একদম 5টাতে চলে আসে। পৌষ মাসের দিকে 5টায় চলে আসে। 5টায় চলে আসে। বিভিন্ন টাইমে হয়। বিভিন্ন টাইম, একমাত্র সকাল এবং দুপুর, এই টাইম দুটো নির্দিষ্ট টাইম। আচ্ছা, এখানে কি সবসময় পুজো হয়? সবসময় পুজো নেই। আর সকাল 6:30টায় যে মন্দির খোলা হচ্ছে হুম। তখন থেকে পুজো নিয়ে আরম্ভ, আর রাত 8টা পর্যন্ত পুজো। আচ্ছা, এখানে কি কি উৎসব হয়? এখানে 19শে জ্যৈষ্ঠী উৎসব হয়, বাবার তিরোধাম দিবস। আর জন্মাষ্টমীতে বাবার জন্মাষ্টমী উৎসবটা করা হয়। বাবার একমাত্র মৃত্যুদিন ছাড়া তো কোনো কিছু পাওয়া যায়নি, যার জন্যে, যেহেতু শ্রীকৃষ্ণের যে মাসে জন্ম, বাবারও সেই মাসে জন্ম, সেইটা ধরে নিয়েই শ্রীকৃষ্ণের জন্মদিনেই বাবার জন্মদিনটা পালন করা হয়। আর তা বাদে ভাদ্র মাসের শেষ শনিবার একটা অনুষ্ঠান হয়, 1 ঘন্টার অনুষ্ঠান। সেটা হচ্ছে মঙ্গলদ্বীপ অনুষ্ঠান। বিভিন্ন জায়গা থেকে ভক্তরা আসেন, আগের দিন নিরামিষ খেতে হয়, পরের দিন উপবাস করে আসতে হয় বাবার এখানে। ঠিক সন্ধ্যাবেলায় মঙ্গলদ্বীপ অনুষ্ঠানটা হয়। বাবার উদ্দেশ্যে সমস্ত মাঠে সব ভক্তরা বসে বাবার উদ্দেশ্যে প্রদীপ জ্বালায়, ধূপকাঠি জ্বালায়, ধূপকাঠি জ্বালিয়ে প্রত্যেকে আরতি করে। এইভাবে বাবার মঙ্গলদ্বীপ অনুষ্ঠানটা পালন হয়। এছাড়া আর কি উৎসব? আর কোনো উৎসব নেই। পাদুকা উৎসব একটা। পাদুকা উৎসব হয় একটা, সেটা হচ্ছে এই ফাল্গুন মাসের 12 তারিখে। হ্যাঁ, যেটা ইয়েতে 12দিতে প্রথম চালু হয়েছিল। 12দি যেখানে বাবা দেওরে গেছেন, সেখানে উৎসবটা শুরু হয়। তারপরে আজ কয়েক বছর হলো আমাদের এখানে উৎসবটা করা হয়। সেখানে ভোগ গ্রহণ করতে গেলে কি করতে হবে? ভোগ 2 রকমের আছে, একটা হচ্ছে 40 টাকা, একটা হচ্ছে 80 টাকা। 40 টাকার ভোগটা হচ্ছে খিচুড়ি, পায়েস, একটা তরকারি। আর একটা ভোগ করা হয়, সেটা হচ্ছে রাইস, অর্থাৎ ফ্রাইড রাইস। ফ্রাইড রাইসের সঙ্গে আপনার একটা সবজি দেওয়া হয়, 2-3 রকমের ভাজা দেওয়া হয়, তারপরে আপনার পায়েস, চাটনি, পাঁপড়, এগুলো দেওয়া হয়। আচ্ছা, বাইরের কোনো স্পেশাল দর্শন বলে একটা ব্যাপার আছে। হ্যাঁ, স্পেশাল দর্শন হুম। মানে বাবাকে, সে ব্যাপারে একটু বললে ভালো হয়। দর্শন স্পেশাল দর্শন বলতে, হয়তো আপনার খুব আর্জেন্ট, হ্যাঁ, আপনি পুষ্পাঞ্জলিটা হয় সকালে পুজোর সময়, সকাল 9টা 10, আর দুপুরে পুজোর সময় 1টা 10। এই 2 টাইম সারাদিনের ভিতরে আপনার পুষ্পাঞ্জলিটা হয়। এ বাদে আপনি যে কোনো টাইমে এসে আপনি যদি বলেন যে আমি এখন পুষ্পাঞ্জলি দিয়ে চলে যাব, তো তার জন্য একটা স্পেশাল ব্যবস্থা আছে। সেটা হচ্ছে 100 টাকা কাউন্টারে জমা দিয়ে সেখান থেকে কম্পিউটার স্লিপ নিয়ে আপনি লাইনে দাঁড়িয়ে যাবেন। লাইনের ব্যবস্থা আছে, আপনাকে পরপর ভিতরে ঢুকিয়ে প্রত্যেকের নাম গোত্র দিয়ে পুজো করে পুষ্পাঞ্জলি দিয়ে শান্তির জল দিয়ে তাকে কমপ্লিট করে, তার পুজোটা কমপ্লিট করে দেওয়া হয়। বাবার মাথায় দেখলে এখন খড়ের চাল আছে, হ্যাঁ। এই খড়ের চালটা রাখার কারণ কি? খড়ের চালটা রাখার একটা উদ্দেশ্য, সেটা হচ্ছে বাবার স্মৃতি। সেটা হচ্ছে বাবা যেহেতু মাটির ঘরে বাস করতেন এবং সেই সময় সেই চালটা খড়ের ছিল, সেই স্মৃতি হিসাবেই আজও খড়ের চালটা রাখা হয়। খড়ের চালটা কখন পাল্টানো হয়?
প্রতি বছর 19শে জ্যৈষ্ঠে অনুষ্ঠানের আগে চালটা পাঠানো। উপমা কেন তো জনপ্রিয়? বাবা প্রথম থেকে একটু বলি, সেটা হচ্ছে বাবা বাংলায় 1137 সালে জন্মগ্রহণ করেন আর দেহ রাখেন 1297। তার মানে বাবা বেঁচে ছিলেন 160 বছর। ঠিক আছে, এবার 11 বছর বয়সে বাবার নিজের মামা ভগবান গাঙ্গুলি তিনি বাবার পৈতে দেন এবং পৈতের সঙ্গে সঙ্গে বাবার দীক্ষা দেন। দীক্ষা দিয়ে বাবাকে সঙ্গে করে নিয়ে চলে যান কালীঘাটে। আর সেই সঙ্গে একজন যান, তিনি হচ্ছেন বাবার বাল্যবন্ধু বেণীমাধব শীল। হ্যাঁ, তিনি চলে যান বাবার সঙ্গে। এইবার কালীঘাটের সাধনা শেষ হওয়ার পরে ওখান থেকে বাবা চলে যান হিমালয়, আর ওনার বন্ধু বেণীমাধব চলে যান বেনারস। তারপর থেকে দুজনের আর কোনো যোগাযোগ হয়নি, যার জন্য পরবর্তী দিনে বেণীমাধবের কোনো সন্ধান পাওয়া যায়। এবার বাবার সাধনায় সিদ্ধি লাভ করার পরে, বাবা সাধনা সিদ্ধি লাভ হওয়ার আগেই ভগবান গাঙ্গুলি ওনার সঙ্গে ছিলেন, বাবার সঙ্গে, নিজের মামা। ওনার শরীর খুব খারাপ এবং উনি বুঝতে পারেন, উনি একজন ছিলেন সাধক ব্যক্তি, উনি বুঝতে পারেন যে আমি আর বাঁচব না। তখন ওনার সঙ্গে সাক্ষাৎ হয় ওনার তৈলঙ্গ স্বামীর সঙ্গে। তৈলঙ্গ স্বামীকে বাবার সম্পর্কে সব কিছু বলেন, বলে তৈলঙ্গ স্বামীর হাতে বাবাকে তুলে দিয়ে উনি সেই হিমালয়ের বুকে দেহ রাখেন। তারপরে তৈলঙ্গ স্বামী তাহলে বাবার দ্বিতীয় গুরুদেব হলেন। এইবার সাধনা সিদ্ধি লাভ হয়ে যাওয়ার পরে তৈলঙ্গ স্বামীর নির্দেশে বাবা চলে যান মক্কায় আব্দুল গফুরের কাছে। সেই আব্দুল গফুরের কাছে বাবা থেকে 1 বছর থাকেন, থেকে মুসলিম ধর্ম সম্পর্কে শিক্ষা লাভ করেন। করে সেখান থেকে আবার গুরুদেবের নির্দেশে সারা পৃথিবীর সমস্ত তীর্থস্থান বাবা ভ্রমণ করেন। করার পরে সেই জীবনে চলে যান বাংলাদেশের ঢাকা জেলার বারুদি গ্রাম। তখন ছিল রাজার আমল। সেই বাবা যেখানে যান সেই জায়গাটা ছিল তখন আপনার নাগ জমিদারদের। তখন তো দুই বাংলা ভাগ হয়নি, সবই ইন্ডিয়ার ভিতর ছিল। তা বাবা তো উলঙ্গ অবস্থায় থাকতেন, জীবনের অঙ্গে কোনো কাপড় দেন। এইবার বাবা যখন ওখানে গেলেন, যে বাবা একটা নদীর ধারে বসে আছে, নদীর ধারে একটা গাছের তলায় বসে আছে। বাচ্চা কাচ্চারা, একটা বুড়ো মানুষ উলঙ্গ অবস্থায় বসে আছে দেখে বাচ্চারা ঢিল মারছে, কিন্তু বাবার জীবনে কোনোদিন রাগ দেন না। বাবা বাচ্চাদের বলছেন যে তোরা এরকম করছিস কেন, তোরা তোদের কাজে যা, হাসতে হাসতে বললেন। সেই সময় এই কথা বাচ্চাদের সঙ্গে কথাবার্তা বলছেন, সেই সময় জমিদার বাড়ি থেকে দুজন ব্রাহ্মণ বেরিয়ে, আলগা গায়ে তেল টেল মেখে ব্রাহ্মণ বেরিয়ে ওরা যাচ্ছে নদীতে স্নান। বাবার রাস্তার পাশেই, বাবা নদীতে যাওয়ার রাস্তার পাশেই বাবা বসে আছেন গাছের তলায়। বাবা দেখলেন যে ওরা দুজন যাচ্ছে, ওরা দুজন নদীতে নেমে সাঁতার কাটছে, কিন্তু পইতে তো সুতো, জলে ভাসছে পইতে। এইবার সেই দুজনে কিভাবে দুজনে পইটা জড়িয়ে যায় একসঙ্গে। জড়িয়ে গেলে একবার সুতোর জিনিস যদি একবার জড়িয়ে যায় ভিজে অবস্থায়, সে কিন্তু খোলা কারোর কাজ না, কেউ খুলতে পারে না। তারা এসে দুজনে নদীর পাড়ে বসলো। নদীর পাড়ে বসে অনেক চেষ্টা করলো খোলার, খুলতে পারলো না। কিন্তু আমাদের ব্রাহ্মণদের নিয়ম আছে যে পইতে কোনো সময়, পইতে হওয়া থেকে মৃত্যু পর্যন্ত কোনো সময় জন্য পইতে ত্যাগ করা যাবে না। তখন দুজনে পাশাপাশি হাঁটতে হাঁটতে জমিদার বাড়ির দিকে যাচ্ছে। সেই সময় বাবা পাশ দিয়ে যখন ওরা যাচ্ছে, তখন বাবা বললেন তোমরা দাঁড়াও, অনেকটা ডিস্টেন্স।
তারা বাবার কথা শুনে দুজনে দাঁড়িয়ে গেল। বাবা বললেন, তোমরা একটুখানি চোখ বুজে থাকো। বাবা বাবার জায়গায় বসে আছে। মিনিট পাঁচেক পরে বাবা বললেন, তোমরা চোখ খুলো। চোখ খুললো। চোখ খোলার পরে বাবা বললেন, তোমরা এবার চলে যাও। ওরা চোখ খুলে দেখে যে যার পইতে তার কাছে, কিন্তু বাবা জায়গাতেই বসে আছে। এই ঘটনা ওরা জমিদার বাড়িতে গিয়ে বললে বাবার লোক দিয়ে জমিদারকে ডাকে। ওই জমিদার লোক দিয়ে বাবাকে ডাকলে বাবা ওখানে যান। তারপরে বহু রকম অলৌকিক ঘটনা বাবার আছে। তখন জমিদার বাবাকে অনুরোধ করেন যে আপনি এই বৃদ্ধ বয়সে আর কোথায় যাবেন, আমার এখানে থেকে যান। আমি কিন্তু শর্টে বলে যাচ্ছি। তখন বাবা বললেন যে দেখুন, আমি যে জমির কর দেওয়া হয় সেই জমির উপরে আমি থাকি না। হ্যাঁ, তা বললেন ঠিক আছে, শ্মশান কবরস্থান এসব জায়গার তো কোনো কর থাকে না, তাহলে আমাদের যে আমার এরিয়ার ভিতরে যে শ্মশান আছে সেই শ্মশানে আপনার একটা জায়গা করে দিচ্ছি। বাবা তাতে রাজি হলেন। তখন ওনাদের শ্মশানের উপরে দরমার বেড়া দিয়ে ঘিরে খড়ের ছাউনি দিয়ে বাবার একটা জায়গা করে দিলেন এবং বাবার জীবনের শেষ 26 বছর ওখানে কাটান এবং ওখানে দেহ রাখেন। মূল মন্দিরের ঠিক সামনেই ধূপ এবং মোমবাতি জ্বালানোর ব্যবস্থা করে রাখা আছে। এছাড়াও এখানে অনুষ্ঠানের সময় হোমযজ্ঞ করা হয়ে থাকে। এটি হচ্ছে লোকনাথ বাবার পাদুকা। আমি যেদিন গেছিলাম সেদিন ছিল লোকনাথ বাবার পাদুকা উৎসব। মন্দিরের ঠিক পাশেই বিক্রয় বিভাগ আপনি দেখতে পাবেন। এখানে বিভিন্ন মূর্তি ও পাথরের কাজ করা বিভিন্ন জিনিস পেয়ে যাবেন। এখানে লোকনাথ বাবার মূর্তি ছাড়াও বিভিন্ন মূর্তি রাখা আছে। এছাড়াও বিভিন্ন জিনিস আপনি এখানে পেয়ে যাবেন।